ओम शांति। আজকের অব্যক্তবাণী 22/1/1970। আজকের মূল শীর্ষক হল अंतिम कोर्स मन के भावों को जानना। তো আজকে বাবা আমাদের अंतिम কোর্স বোঝাচ্ছেন, যার মধ্যে আমরা মনের ভাবকে জানতে পারব। तो बाबा बोलছেন, सभी कहाँ बैठे हो और क्या देख रहे हो। तो আমরা কোথায় বসে আছি আর আমরা কি দেখছি। अव्यक्त स्थिति में स्थित हो, अव्यक्त रूप को देख रहे हो व व्यक्त में अव्यक्त को देखने का प्रयत्न करते हो। বাবা এখানে কত সুন্দর আমাদেরকে একটা প্রশ্ন করছেন কি আমি अव्यक्त স্থিতিতে স্থিত হয়ে अव्यक्त রূপকে দেখছি বা আমি ব্যক্তে থেকে अव्यक्तকে দেখার প্রচেষ্টা করছি। তো এটা আমাদেরকে একটু মনন চিন্তন করতে হবে कि আমি अव्यक्ते থেকে যদি আমি अव्यक्त রূপকে দেখি তাতে আমার কি লাভ হয়, বা আমি বারে বারে ব্যক্ত থেকে अव्यक्ते যাওয়ার প্রচেষ্টা করছি তাতে আমার কতটা লাভ হচ্ছে, মানে কোনটাতে থাকলে বেনিফিট বেশি, আর তার জন্য আমার কি পুরুষার্থ করতে হবে। তো বাবা এখানে আমাদের বলছেন এবার দুটোর মধ্যে তফাৎ কি। इस दुनिया में आवाज़ है ना, व्यक्त दुनिया, ये दुनियाते आवाज़ আছে। अव्यक्त दुनिया में आवाज़ नहीं है। तो এটাই হচ্ছে মেন ডিফারেন্স। व्यक्ते आवाज़ আছে, अव्यक्ते आवाज़ নেই। তো শোনো বাবা যে দুটো কন্ডিশন বললেন, মানে আমি এই দুনিয়াতে থেকেই, আওয়াজের দুনিয়াতে থেকেই আওয়াজ নেই এরকম নিজেকে স্থিতিতে রেখেছি, তো ওই अव्यक्त থেকে अव्यक्ते যাচ্ছি। আর আরেকটা হচ্ছে বারে বারে আমি আওয়াজের মধ্যেই আছি, বারে বারে তার থেকে উঠতে যাচ্ছি। তো বাবা বলছেন, इसलिए बाप सभी बच्चों को आवाज़ से परे ले जाने की ड्रिल सिखला रहे हैं। তো সেজন্য বাবা আমাদেরকে ড্রিল শেখাচ্ছে। কি ড্রিল? আওয়াজের ঊর্ধ্বে কীভাবে আমাদেরকে বাবা নিয়ে যাবেন। एक सेकंड में आवाज़ में आना, एक सेकंड में आवाज़ से परे हो जाना, ऐसा अभ्यास इस वर्तमान समय में बहुत आवश्यक है। তো বাবা বলছে এখন বর্তমান সময় খুবই প্রয়োজন কি এই ড্রিলটা আমাদেরকে করতেই হবে। এক সেকেন্ডে আওয়াজে আসা আর এক সেকেন্ডে আওয়াজের ঊর্ধ্বে চলে যাওয়া। হ্যাঁ, তো বাবা এটা বারে বারে বলে, এটা আমরা কীভাবে প্র্যাকটিস করব। বাবা বলে যখনই আমরা ব্যক্তের মধ্যে ডুবে যাই, হ্যাঁ না, যে কোনো কাজ করতে করতে আওয়াজের দুনিয়াতে যখনই আমি অনেক বিজি হয়ে যাই আমার মন বুদ্ধি, তখনই সাথে সাথে আমাকে একটা ব্রেক নিতে হবে। ব্রেক নিয়ে এক সেকেন্ডের জন্য মন বুদ্ধিকে পরমধাম বা সূক্ষ্মবর্তন, কেন দুটোই আওয়াজের ঊর্ধ্বে দুনিয়া, তো যে কোনো একটা স্বরূপে, ফরিস্তা স্বরূপ বা নিরাকারী স্বরূপে নিজেকে স্থিত করে নিতে হবে। আবার এক সেকেন্ডে আমি আবার চলে এলাম। তো এটা কখন করব? বাবা বলে যখন আমার মন বুদ্ধি খুব ব্যস্ত হয়ে যাচ্ছে। আমি ধরো খুব লেখাপড়া করছি, অফিসে কাজ করছি, হঠাৎ মনে হলো আধ ঘন্টা 1 ঘন্টা পরে একটা ব্রেক লাগবে, তো এক সেকেন্ডের জন্য সোজা হয়ে বসে ধরো পরমধামে একবার গিয়ে বাবার সাথে দেখা করে এলাম, কিছু মনের কথা থাকলে বাবাকে বলে চলে এলাম, বসে পড়লাম, আবার কিছু করলাম বা ঘরে কাজ করছি, রান্নাবান্না করছি, একটু পরে একটা ব্রেক, মানে কিছুক্ষণ পর পর একটা ব্রেক নিতে হবে, 1 সেকেন্ড 2 সেকেন্ড, বাস গেলাম বাবার সাথে একটু দেখা করে চলে এলাম, বা ফরিস্তা হলাম, ওই একটু পুরো গ্লোবের চারপাশে একটু ঘুরে এলাম, যে কোনো একটা কিছু একটা আমরা ড্রিল করলাম আওয়াজের ঊর্ধ্বে আর আওয়াজে আসা। এটা হচ্ছে এই ড্রিল।
আর বাবা বলে যখন মন বুদ্ধি বেশি ব্যস্ত থাকে তখন এটাকে করে দেখতে হবে। কেন? কারণ আগামী দিন যখন বিনাশকাল শুরু হবে, চারপাশে হাহাকার, একসাথে সব রকম মানে পাঁচবিকার আতিথে যাবে, ন্যাচুরাল ক্যালামিটিস, প্রকৃতির পাঁচতত্ত্ব এক্সট্রিম যাবে, আত্মাদের হিসাব কিতাব এক্সট্রিমে যাবে। আর আমাদের এখানে তো বাবা বলে খুনের নদী বইবে, তেমন দাঙ্গা ফাসাদ, মানে অকারণে মানুষ মারা যাবে। ওই সময় আমি আত্মা ভালো থাকার জন্য এমনি কিছু করণীয় থাকবে না, তখন তো সব আনকন্ট্রোল, বা বলে কারফিউ লেগে থাকবে ওই সময়, যে অবস্থা, ঘর থেকে তুমি বেরোতে পারবে না। তো মন বুদ্ধিকে তখন আমার ঠিক রাখার জন্য এই ড্রিলটা তখন আমার কাজে আসবে। সব কিছুর মধ্যে মন বুদ্ধি চলে যাচ্ছে, 1 সেকেন্ডে আমি নিজেকে ডিট্যাচ করে চলো এখন গিয়ে একটু পরমধামে বসে থাকি, বা একটু সূক্ষ্মবর্তনে বসে থাকি, চলো মানে ফরিস্তা স্বরূপ বা নিরাকারী স্বরূপে গিয়ে বসি। তো বাবা বলে যত এটা প্র্যাকটিস বেশি থাকবে ওটা কিন্তু ওই সময় আমাদের খুব কাজে দেবে। সেই জন্য বাবা এখানে আমাদেরকে সেটাই বলছে। তারপরে বাবা বলছে ও সময় ভি আয়েগা, মানে ওই সময় আসবে যখন আমরা এই ড্রিলটার যে কতটা ইম্পর্টেন্ট তার ইম্পর্টেন্সটা আমরা বুঝতে পারবো। এরকমও সময় আগামী দিনে আসবে। এবার বাবা আমাদেরকে তার লাভ বোঝাচ্ছেন। जैसे जैसे अव्यक्त स्थिति में स्थित होते जाएंगे वैसे वैसे नैनो के इशारों से किसके मन के भाव को जान जाएंगे। तो बाबा बोलছে যেমন যেমন আমি আত্মা প্র্যাকটিস করতে করতে অব্যক্ত স্থিতিতে স্থিত হতে থাকবো, তাতে আমার কী লাভ হবে, তেমন তেমন আমি নয়নের ইশারা থেকেই যে সামনে যে আত্মা আছে, যে ব্যক্তি আছে, তার মনের ভাবকে কিন্তু বুঝতে পারবো। কেন কার মনে কী লুকিয়ে আছে সেটা তো আমাদের চোখ থেকেই বোঝা যায়। হ্যাঁ না, আমরা মানুষের চোখের দিকে তাকালে তার মনের ভাবটা আমরা এমনিই বুঝতে পারি, দুনিয়াতেই অনেকে বোঝে। আর যত যত আমি অব্যক্ত স্থিতিতে থাকবো, বা বলছে তুমি পরিষ্কার বুঝতে পারবে তার মনে কী চলছে, কীরকম সংকল্প চলছে, ওর ভাবনাটা কীরকম, সেগুলো তুমি ভালো করে বুঝতে পারবে তার নয়নের ইশারা থেকে। कोई से बोलने व सुनने की आवश्यकता नहीं होगी। আর ওই সময় মানে তার সাথে কথা বলে তাকে বুঝবার প্রয়োজন, বা তার কথা শুনে তাকে বুঝবার প্রয়োজন আর হবে না। ও সামনে এলো, ওর দৃষ্টিতেই আমি বুঝে গেলাম ওর মনে কি আছে। যেন বললেন শেষের দিকে যে আত্মারা আসবে তাদেরকে তুমি মানে চোখের দৃষ্টি দিয়েই তাদেরকে শক্তি দিয়ে দিতে হবে, শান্তি দিয়ে দিতে হবে। তখন কেউ আর আমি বলবো যে বাঁচার সেবার আর জায়গা থাকবে না। তো এটা কী করে হবে? যখন আমার এই প্র্যাকটিসটা থাকবে, আবেগ স্থিতিতে স্থিত হয়ে সামনে যে আত্মা তার মনের ভাবটা বোঝার সেই প্র্যাকটিসটা আমার থাকবে। কারণ যে কোনো আত্মা এলো, ও এই মনে হচ্ছে শান্তির দরকার, তখন ওকে শান্তির কাজ দিয়ে দিলাম, শান্তির দৃষ্টি দিয়ে দিলাম। কেউ এলো, ওর ধরো শক্তির দরকার, তো তখন কার কী লাগবে সেটা আমাকে বুঝতে হবে। তো সেটাই বাবা বোঝাচ্ছেন এখানে, মানে বলতে হবে না, জিজ্ঞেস করতে হবে না, আমরা নয়নের ইশারা থেকে কিন্তু বুঝে যাব। ऐसा समय अब आने वाला है। বাবা বলছে এটারও কিন্তু এরকম একটা সময় কিন্তু আসতে চলেছে, যখন না বলে না শুনে আমাকে জিনিসগুলো বুঝে যেতে হবে, এরকম পরিস্থিতি তৈরি হবে। जैसे बाप दादा के सामने जब आते हो तो बिना सुनाए भी आप सभी के मन के संकल्प, मन के भावों को जान लेते हैं। बाबा एग्जाम्पल দিয়ে বোঝাচ্ছেন, যেমন আমরা যখন বাপ দাদার সামনে যাই তখন বাবাকে কি আর বলতে হয় আমাকে, বাবা আমার এই অসুবিধা, তুমি এটা করো। বাবা আমাদের না বলেও, মানে আমরা বাণীতে না এসেও বাবা আমার মনের সংকল্প, আমার মনের ভাবকে বাবা কিন্তু বুঝে যায়। সেজন্য অনেক সময় হতো আগে যখন দাদিরা ছিলেন, দাদিদের সাথে যখন আমরা দেখা করতে যেতাম, আমরা মনে হয় দাদিকে দেখলে না এই প্রশ্নটা একটু জিজ্ঞেস করতে হবে, অনেক ইচ্ছে এটা জানার। কিন্তু যে আমরা ওখানে গেলাম, দাদি এত সুন্দর দৃষ্টি দিল, দাদি হয়তো আমার মনে ভাবটাও বুঝে গেল, তারপরে এমন দুটো কথা বললো, তাতেই আমার প্রবলেম সলভ, আমাকে আর কিছু বলতেই হলো না।
এটা কী করে হচ্ছে? এই 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 অবস্থা, মানে তারা পুরুষার্থ করে করে ওই অবস্থায় চলে এসছে কি ওরা দেখলেই বুঝে যায় কার কী দরকার, সেটা ওরা আগের থেকেই বলে দেয়। तो बाबा बोलছেন वैसे ही आप बच्चों को भी यही अंतिम कोर्स पढ़ना है। তো বাবা বলছে এখন আমাদেরকেও এই অন্তিম কোর্সটা পড়তে হবে, এটাই হচ্ছে আমাদের কোর্সের শেষ পড়া, মানে যখন আমি মনের ভাবকে জানতে পারবো। जैसे मुख की भाषा कही जाती है वैसे ही फिर रूहों की रूहान होती है। তো বাবা বলছে যেমন মুখের ভাষায় কথা বলা হয় তেমনি আত্মার সাথে আত্মার মানে ভাবের আদান প্রদানও হয়, মানে रूहों की रूहान होती है, जिसे रूह रिहान कहते हैं, যেটাকে रूह रिहान বলা হয়। तो रूह भी रूहों से बातें करते हैं, তাহলে আত্মাও কিন্তু আত্মার সাথে কথা বলে। लेकिन कैसे, কিন্তু কিভাবে আত্মা আত্মার সাথে কথা বলে? क्या रूहों की बातें मुख से होती है, কি তাহলে আত্মাদের কথাবার্তা কি মুখ দিয়ে হয়? বাবা বলছেন जैसे जैसे रूहानी स्थिति में स्थित होते जाएंगे वैसे वैसे रूह की बात को ऐसे ही सहज और स्पष्ट जान लेंगे। মানে আত্মা আত্মার সাথে কথা বলতে হলে মুখের দরকার হবে না। বাবা বলছেন যত যত আমরা আত্মিক স্থিতিতে স্থিত হব তত আত্মার সাথে আত্মার কথাবার্তা এমনই সহজ হয়ে যাবে আর এত স্পষ্ট হয়ে যাবে কি আমি কিছু না বলেই সব কিন্তু বুঝে যাচ্ছি, মানে দুটো আত্মা আমনে সামনে আছে, সামনাসামনি আছে, মানে সেই দৃষ্টিতেই আমরা ওটা বুঝে গেলাম। তো বাবা এটা আমাদেরকে বলছেন, তো মানে আত্মা আত্মার সাথে কিভাবে কথা বলবে। আত্মিক দৃষ্টিতে আমরা যদি স্থিত হয়ে যাই তাহলেই আমি সামনে যে আত্মা তার মনের ভাবটা বুঝে যাব, আর সেরকমই আমি আমার মনের মধ্যে ভাব তৈরি হবে, সেটা সামনের আত্মাও আমার নয়ন থেকে বুঝে যাবে, আমিও তার নয়ন থেকে ওটা বুঝে যাচ্ছি। তার মানে যেমন আমি মুখে কথা বলে বোঝাতাম, সেটা আমি আত্মিক স্থিতিতে স্থিত হয়েও কিন্তু সহজে আর স্পষ্টভাবে বোঝাতে পারবো। বাবা এটা বলছেন जैसे इस दुनिया में मुख द्वारा वर्णन करने से एक दो के भाव को जानते हो। বাবা বলছে যেমন এই দুনিয়াতে আমরা মুখ দিয়ে উচ্চারণ করলেই অন্যকে নিজের মনের ভাবটাকে বোঝাতে পারি। तो इसके लिए किस बात की धारणा करने की आवश्यकता है, মানে দুনিয়াতে যেমন মুখ দিয়ে বর্ণন করলে মনের ভাব বোঝানো যায়, কিন্তু আমরা যদি আবেগ স্থিতিতে স্থিত হই তাহলে মানে স্থিতিতে স্থিত হলেই আমাদের কথাবার্তা হয়ে যাবে সহজ আর স্পষ্ট। কিন্তু এবার প্রশ্ন হলো এর জন্য আমার কোন বিষয়ে ধারণার প্রয়োজন? কিছু তো পুরুষার্থ করতে হবে, তো কি পুরুষার্থ লাগবে? তো বাবা বলছেন विशेष इस बात की आवश्यकता है जो सदैव बुद्धि की लाइन क्लियर हो। এর জন্য বিশেষ প্রয়োজন হচ্ছে আমার বুদ্ধির লাইন যেন সব সময় ক্লিয়ার থাকে। कोई भी अपने बुद्धि में व मन में डिस्टर्बेंस होगा व लाइन क्लियर न होगी तो एक दो के संकल्प और भाव को जान नहीं सकेंगे। মানে এর জন্য লাগবে বুদ্ধির লাইন একেবারে ক্লিয়ার। যদি বুদ্ধিতে কোনো রকম ডিস্টারবেন্স থাকে, লাইন যদি ক্লিয়ার না থাকে, তার মধ্যে বা বলছে আমরা একে অপরের সংকল্প বা ভাবকে কিন্তু जानते পারবো না। लाइन क्लियर न होने का कारण अपने संकल्पों की मिक्सचरिटी हो सकती है। তার একটা কারণ হতে পারে আমার বুদ্ধির লাইন ক্লিয়ার থাকছে না, তার কারণ কি আমার সংকল্পর মধ্যে মিক্সচারিটি আছে, মানে আমি এটাও ভাবছি ওটাও ভাবছি,
মানে কত রকম ব্যর্থ ভাবছি কোনো একটা আত্মার জন্য। এখন যা দেখছি সেটাও ভাবছি, ওর আগেরগুলোও ভাবছি, ফিউচারও ভাবছি, সব মিশিয়ে একবার মিক্সচারিটি করে রেখে দিয়েছি, নানা রকম জিনিস ভাবছি। তাহলে মিক্সচারিটি হলে বুদ্ধির লাইন কিন্তু ক্লিয়ার থাকছে না। তাহলে আমি সামনের আত্মাকে বুঝতে পারবো না। ওর যে এখন যা ও বোঝাতে চাইছে বা ওর মনের এখন যে ভাব, সেটা আমার কাছে ক্লিয়ার হবে না। এখন बुद्धि में कोई भी किसी प्रकार का विघ्न तो नहीं सताता है। বা বলছে এর মধ্যে আরেকটা জিনিস আমাদেরকে চেক করতে হবে কি আমাদের বুদ্ধিতে কোনো রকম মানে বিঘ্ন, কোনো রকম বিঘ্ন তো আমার বুদ্ধিকে ডিস্টার্ব করছে না, সেটা একটু আমাকে চেক করতে হবে। মানে বিরক্ত করছে না, কোনো একটা জীবনে পরিস্থিতি এসছে, বিঘ্ন এসছে, সেটা নিয়ে আমি বারবার ভেবে যাচ্ছি, তো ওইটাও কিন্তু আমার বুদ্ধির লাইনটাকে ক্লিয়ার রাখছে না। তো সেটাও বাবা বলছে একটা চেক করতে হবে। তো বাবা বলছেন अटूट अटल अथक ये तीनों ही बातें जीवन में है। তো এই তিনটে জিনিস আমাদের জীবনে থাকতেই হবে। কি? अटूट। अटूट মানে বাবার সাথে আমাদের अटूट কানেকশন রাখতে হবে, তবেই আমাদের বুদ্ধির লাইন একেবারে ক্লিয়ার থাকবে। আর अटल अथक এ দুটো হচ্ছে আমাদের স্থিতি, আমার অবস্থা अटल अवस्था और अथक अवस्था। अगर इन तीनों में से एक बात में भी कमी है तो समझना चाहिए कि बुद्धि की लाइन क्लियर नहीं है। हाँ, তাহলে বাবা এটা আমাদেরকে একটা টিপস দিয়ে দিলেন কি আমার বুদ্ধির লাইন ক্লিয়ার আছে কি নাই, এটা আমি কি করে বুঝবো। তো বাবা বলছে এই তিনটে জিনিস যদি থাকে তাহলে আমার বুদ্ধির লাইন একেবারে ক্লিয়ার। আর যদি তিনটে লাইনের মধ্যে একটারও মধ্যে যদি কিছু অভাব দেখা দেয়, তার মানে আমার বুদ্ধির লাইন ক্লিয়ার নেই। মানে একটা হচ্ছে আমার নিরন্তর বাবার সাথে কানেকশন, সেটা যদি মাঝে মাঝে ব্রেক হচ্ছে, তার মানে আমার বুদ্ধির লাইন ক্লিয়ার নেই। বা বিভিন্ন সময় আমার অবস্থা যদি অথক না থাকে, অটল না থাকে, ওখানেও ধরো একটু উপর নিচে হচ্ছে অবস্থা, তার মানে বুঝতে হবে আমার বুদ্ধির লাইনটা क्लियर नहीं। जब बुद्धि की लाइन क्लियर हो जाएगी तो उसकी स्थिति स्मृति क्या होगी। বাবা বলছে যদি মানে যখন আমাদের বুদ্ধির লাইন ক্লিয়ার হয়ে যাবে তাহলে তার স্থিতি আর স্মৃতি কেমন হবে। তো বাবা বলছেন जितनी जितनी बुद्धि की लाइन अर्थात पुरुषार्थ की लाइन क्लियर होगी उतना उतना क्या स्मृति में रहेगा। तो बाबा বলছে যত যত আমাদের বুদ্ধির লাইন ক্লিয়ার হতে থাকবে তখন আমাদের পুরুষার্থের লাইনও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর তখন আমাদের স্মৃতিতে কি থাকবে সেটা বাবা বোঝাচ্ছেন। कोई भी बात में उनके सामने भविष्य ऐसा ही स्पष्ट होगा जैसे वर्तमान स्पष्ट होता है। মানে যখন আমার বুদ্ধির লাইন ক্লিয়ার, তার মানে আমার পুরুষার্থের লাইনও ক্লিয়ার, তখন আমার স্মৃতিতে আমার ভবিষ্যৎ এমনভাবে স্পষ্ট দৃশ্যমান হবে যেমন এখন বর্তমান স্পষ্ট। उनके लिए वर्तमान और भविष्य एक समान हो जाएगा। মানে তাদের কাছে ভবিষ্য আর বর্তমান দুটোই কিন্তু এক সমান হয়ে যাবে। তো বাবাও বলে এটার জন্য একটা ড্রিল করতে বলেন। মানে ধরো আমি আত্মা, এখন আমার বর্তমান স্বরূপ মানে ব্রাহ্মণ স্বরূপ, আর আমার বাদিকে আমি নিজের ফরিস্তা স্বরূপকে দেখতে পাচ্ছি, ওটা আমার ভবিষ্যৎ স্বরূপ। আর আমার ডান দিকে আমার দেবতা স্বরূপ, ওটাও হচ্ছে আমার ভবিষ্যৎ স্বরূপ। তো বাবা বলছে যত আমার লাইন ক্লিয়ার, আমার কাছে বর্তমান আর ভবিষ্যৎ দুটোই ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি আত্মা, আমি এই মুহূর্তে আমার ব্রাহ্মণ স্বরূপকে আমি দেখতে পাচ্ছি, তারপরে আমি আত্মা এই শরীর থেকে গিয়ে ফরিস্তা স্বরূপে ঢুকে গেলাম। মানে দেখলাম একটা ফরিস্তার ড্রেস, বা বলে না ফরিস্তার ড্রেস মানে সামনে ঝুলে আছে, তো সেরকমই আমি দেখলাম পাশে একটা ফরিস্তার ড্রেস পরে আছে। আমি আত্মা ব্রাহ্মণ শরীর থেকে বেরিয়ে ওই ড্রেসটা পরে নিলাম, তাহলে আমি আত্মা এখন কী হলাম ফরিস্তা স্বরূপ, সেটা হচ্ছে আমার ভবিষ্যৎ স্বরূপ। আমি ফরিস্তা স্বরূপে
নিজের সমানগুলো একটু মনে করতে পারি যে আমি আত্মা এখন সম্পূর্ণ হালকা, আমি সব কর্মবন্ধন থেকে মুক্ত, আমি এখন পবিত্রতার ফরিস্তা, হ্যাঁ, আমি পরমাত্মার সন্দেশ দেওয়ার জন্য এখন অবতরিত হয়েছি। এরকম কিছু সমান কিছুক্ষণ ফরিস্তা স্বরূপে রইলাম, আবার আমি আত্মা ব্রাহ্মণ স্বরূপে চলে এলাম, আবার আমি আত্মা গিয়ে দেবতার ড্রেসটা পরে নিলাম, এখন আমি হয়ে গেলাম দেবতা, হ্যাঁ, সর্বগুণ সম্পন্ন, মর্যাদা পুরুষোত্তম, সম্পূর্ণ নির্বিকারী, ডবল অহিংসক, ইচ্ছা মাত্রম অবিদ্যা, সেটা একটু অনুভব করলাম, বা সত্যযুগে একটু ঘুরে নিলাম, আবার আমি আত্মা বর্তমান স্বরূপে চলে এলাম। তো বাবা বলছে সেটা তো যখন আমাদের লাইন ক্লিয়ার হয়ে যাবে তখন ওই স্মৃতিতে এসে যাবো। সেজন্য ব্রহ্মা বাবা বারে বারে বলতো না কি আমি এই শরীর ছেড়ে এক্ষুনি আমি গিয়ে কৃষ্ণ হব, হ্যাঁ না, বিষ্ণু হব, সবসময় বলতো। যে কোনো কেউ দেখবে, মানে উনি কখনো ভাবতেন না কি আমি এই বয়স হয়ে গেছে, আমি এই বুড়ো শরীরে আছি, না না না, আমি এই শরীর ছাড়লাম, এই গিয়ে এই শরীরে গেলাম। সবসময় উনি নিজের ভবিষ্যৎ স্বরূপকে একেবারে স্পষ্ট দেখতে পারত। তো বাবা বলছে এটাও একটা আমাদের পুরুষার্থ। আর এটাও বলে মানে যে জিনিসটা আমি বারে বারে ভাবতে থাকবো সেই জিনিসটা আমার ভেতরে, আত্মার ভেতরে কিন্তু ইমার্জ হতে থাকবে। আমি যদি আমার ফরিস্তা স্বরূপ, আমি যদি আমার দেবতার স্বরূপ, যেগুলো আমার ভবিষ্যতের স্বরূপ, এগুলোকে যদি আমি বারে 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 ভাবতে থাকি, আমার মানে আত্মার ভেতরে সেগুলো কিন্তু এবার ইমার্জ হয়ে যাবে। সেই স্বরূপগুলো ইমার্জ হয়ে গেলে তার মানে তার রিলেটেড আমার কথাবার্তা, ভাবনা, চিন্তা, আমার চাল চলন সবগুলো কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তো সেজন্য বা ড্রিলগুলো যখনই বললে, ড্রিল মানে হয় সে জিনিসগুলো ইমার্জ করা। তো এই ড্রিলটাও আমরা কিন্তু করতে পারি যখন আমাদের ভবিষ্যৎ আর বর্তমানকে এক সমান করার জন্য। तो बाबा এখন আমাদেরকে বলছেন जैसे आजकल साइंसदानों ने कहाँ कहाँ की बातों को इतना स्पष्ट दिखाया है जो दूर की चीज़ भी नज़दीक नज़र आती है ना। যেমন এখন সায়েন্সরা, বিজ্ঞানীরা কোথাকার জিনিস এত স্পষ্টভাবে দেখায় যেন মনে হয় একেবারে সামনে হচ্ছে, না, বিভিন্ন জায়গার ঘটনা, বিভিন্ন জায়গায় খেলাধুলা হচ্ছে, সব কিছু আমরা এত সুন্দর দেখতে পাই, মনে হচ্ছে এই তো আমার পাশেই হচ্ছে। इसी रीति से जिनका पुरुषार्थ क्लियर होगा उनको भविष्य की हर बात दूर होते भी नज़दीक दिखाई पड़ेगी। तो बाबा বলছে একইভাবে আমাদের যাদের পুরুষার্থ খুব ক্লিয়ার হবে, পুরুষার্থ ক্লিয়ার মানে বুদ্ধি ক্লিয়ার, তখন তারা ভবিষ্যতের মানে দূরের বিষয়গুলো, অনেক দূরে না, এবার আমি কখন সত্যযুগে যাব, কখন আমি সূক্ষ্মবতনে ফেরেশতা হব, এত দূরে থাকা সত্ত্বেও ওগুলোকে আমি কিন্তু আমার সামনে দেখতে পাবো। যেমন সায়েন্স দূরের জিনিসকে সামনে দেখাচ্ছে, আমিও কিন্তু আমার পুরুষার্থের জোরে সে ভবিষ্যতের জিনিসগুলোকে একেবারে আমি সামনে দেখতে পাচ্ছি। আমার চোখের সামনে আমার ফেরেশতা স্বরূপ, আমার চোখের সামনে আমার দেবতা স্বরূপ একেবারে সামনে আমি দেখতে পাচ্ছি। তো এরকম আমাদের পুরুষার্থ ক্লিয়ার হলে এই জিনিসটা হবে। তো আজকে আমরা এখানেই থামব। তো আজকে আমাদের বাবা আমাদেরকে বোঝালেন কি আমাদেরকে এখন একটু আওয়াজের দুনিয়া আর আওয়াজের দুনিয়ার ঊর্ধ্বে এই ড্রিলটা একটু প্র্যাকটিস করতে হবে। তো সেকেন্ডে বারে বারে আওয়াজের দুনিয়া থেকে একটু আমাদেরকে বেরিয়ে আওয়াজের ঊর্ধ্বে যাওয়ার একটু প্র্যাকটিসটা করতে হবে। তারপরে বাবা বলছে যত আমাদের অব্যক্ত স্থিতিতে স্থিত হওয়া, এটা মানে ভালো মতো আমরা প্র্যাকটিস করে নিতে পারবো, তখন সামনের ব্যক্তির মনের ভাবটা আমরা তাদের নয়নের ইশারা থেকে বুঝে যাব, আমাদের কিছু বলার আর শুনবার প্রয়োজন হবে না। আর এটাই হচ্ছে অন্তিম কোর্স, শেষের কোর্স এটাই হচ্ছে। আর আত্মার সাথে কিভাবে কথা বলে, যেটাকে বাবা বলছে রুরিখান। তো সেটা বাবা বলছে আত্মার কথাবার্তাগুলো স্পষ্টভাবে বুঝে যাবে, তার জন্য মুখের দরকার হবে না, তার জন্য দরকার আমাদের বুদ্ধির লাইনটা ক্লিয়ার থাকা। আর বুদ্ধির লাইনটা ক্লিয়ার মানে
আমার মধ্যে কোনো ডিস্টারবেন্স যেন না থাকে, আর আমার সংকল্পের মধ্যে যেন মিক্সচার এটে না থাকে। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। তাহলেই আমি সামনে যে আত্মা, তার সংকল্প, তার কি ভাবনা, সেটা কিন্তু আমি ইজিলি বুঝে যাব। আর তার জন্য বাবা 3টে শব্দ আজকে বলেছেন, যেটা আমাদের খুবই দরকার। মানে বুদ্ধির লাইনটা ক্লিয়ার রাখার জন্য এই 3টে জিনিস খুবই দরকার। একটারও যদি অভাব থাকে, বাবা বলছেন বুদ্ধির লাইন নাকি ক্লিয়ার হবে না। সেটা হচ্ছে অটুট, অটল আর অথক। আর বুদ্ধির লাইন যদি ক্লিয়ার থাকে, তার মানে আমার পুরুষার্থের লাইনও ক্লিয়ার হবে। আর তখন স্মৃতিতে আমার ভবিষ্যৎ আর বর্তমান দুটোরই দৃশ্য কিন্তু একেবারে ক্লিয়ার থাকবে আমার কাছে। যেমন বাবা এক্সাম্পল দিয়ে বোঝালেন, যেমন বিজ্ঞান দূরের জিনিসকে এত স্পষ্টভাবে আমাকে দেখাতে পারে। আমি আমার পুরুষার্থ ক্লিয়ার আছে বলে, বুদ্ধির লাইন ক্লিয়ার আছে বলে, আমি আমার ভবিষ্যৎ, যেটা এখন অনেক দূরে থাকা সত্ত্বেও কিন্তু আমি ভবিষ্যৎকে একেবারে আমার সামনে দেখতে পারবো। তো আজকে এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ধন্যবাদ বাবা, শান্তি। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট, গুড নাইট। ওম শান্তি। ধন্যবাদ বাবা, ধন্যবাদ। গুড নাইট বাবা, গুড নাইট।